মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই আগামীকাল অ্যাকাউন্টে ঢুকছে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা। কিন্তু কারা কারা পাচ্ছেন, কোনো কি নাম বাদ গেল, কতজনের নাম বাদ গেল, কতগুলো অ্যাকাউন্টে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে, এই পুরো বিষয় বিস্তারিত আপনাদের জানাবো। সরাসরি আমার সঙ্গে রয়েছে সোমরাজ। সোমরাজ, কতগুলো অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কতজনের নাম বাদ গেল, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বার্তা দিলেন যে সরকারি প্রকল্পে কোনো আমরা ওরা নয়, অর্থাৎ বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা আগামীকাল নবান্ন সভাঘর থেকে দেওয়া হচ্ছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আগামীকাল বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়া হচ্ছে। যারা মূলত বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন এবং প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর যারা লিন্টন পর্যন্ত কাজ করেছিলেন, তারাই আগামীকাল দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাচ্ছেন। সংখ্যাটা প্রায় 10 লক্ষ উপভোক্তা, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, তুমি জানো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সম্প্রতি দপ্তরের সচিবদের নিয়ে হওয়া বৈঠকে একটি নির্দেশ দিয়েছিলেন, এই যে বাংলার বাড়ির গ্রামীণের ক্ষেত্রে প্রথম পর্যায়ে যাদের 60,000 টাকা দেওয়া হয়েছিল সেই তালিকা যাচাই করতে। ইতিমধ্যেই সেই তালিকা যাচাই পর্ব প্রায় শেষ করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, এবং দেখা যাচ্ছে উপভোক্তাদের তালিকার মধ্যে থাকা প্রায় 12,000-এরও বেশি তালিকায় গরমিল রয়েছে, অর্থাৎ 12,000 উপভোক্তার তালিকায় গরমিল রয়েছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত তাদের এই তালিকা থেকে বাদ রাখা হচ্ছে। এখনো পর্যন্ত যারা লিন্টন পর্যন্ত কাজ করেছেন তারাই আগামীকাল দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবেন। আগামীকাল নবান্ন সভাঘর থেকে বিকেল 4টের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন। একেবারে সোমরাজ, যেমনটা বলছিলে তুমি, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আগামীকালই আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তির টাকা দেবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল আমলের সামাজিক প্রকল্প বন্ধ হবে না, অর্থাৎ গরিবদের ঘর দিতে আমরা আর ওরা নয়, একেবারে বন্ধ। যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যেমন প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি মতোই আগামীকাল আবাস যোজনা উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা ঢুকবে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো, নামও বাদ গেছে। 12,000 অ্যাকাউন্ট, অর্থাৎ 12,000 উপভোক্তার নাম কিন্তু বাদ। এখান থেকে আরো একবার জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আগামীকাল যেমন দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে আবাস যোজনা উপভোক্তাদের অ্যাকাউন্টে, একই সঙ্গে ভেরিফিকেশনে বেশ কিছু নামও বাদ গেছে। ঠিক কতগুলো অ্যাকাউন্ট সেখানে টাকা ঢুকছে না, কি জানা যাচ্ছে, ভেরিফিকেশনে কি কি তথ্য উঠে এলো? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা নির্দেশ দিয়েছিলেন পঞ্চায়েত দপ্তরকে, যে এই যে বাংলার বাড়ির প্রথম কিস্তির যে 60,000 টাকা প্রায় 16 লক্ষ উপভোক্তা পেয়েছিল, এই তালিকা যাচাই করতে হবে। তার কারণ এই তালিকায় গরমিল রয়েছে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন যাতে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে এই তালিকা যাচাই করে নেওয়া হয়, এবং তারপরেই পঞ্চায়েত দপ্তরের তরফে সেই তালিকা যাচাই করা হয়। যদিও এখনো পর্যন্ত যাচাই পর্ব চলছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রায় 12,000 নামের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে, অর্থাৎ তারা বাংলার বাড়ি পাওয়ার যোগ্য নন, কিন্তু তারা বাংলার বাড়ি পেয়েছেন, তেমনটাই সূত্র মারফত খবর। যদিও আগামীকাল 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পৌঁছে যাবে। তুমি জানো, মূলত বাংলার বাড়ি গ্রামীণের জন্য যে গাইডলাইন পঞ্চায়েত দপ্তর তৈরি করেছিল, সেখানে বলা হয়েছিল প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়া মাত্র তাদেরকে লিন্টন পর্যন্ত কাজ করতে হবে। এই লিন্টন পর্যন্ত কাজ হলেই তারা দ্বিতীয় কিস্তির বাকি 60,000 টাকা পাবেন, এবং সেই মোতাবেক বাংলার বাড়ির প্রথম কিস্তির যে টাকা দেওয়া হয়েছিল 16 লক্ষ উপভোক্তাকে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 10 লক্ষেরও বেশি উপভোক্তা তারা লিন্টন পর্যন্ত কাজ করেছেন, এবং সেই কারণে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিন্টন পর্যন্ত যারা কাজ করেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেবেন, তেমনটাই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে নিশ্চিতভাবে সুখবর আবাস যোজনা উপভোক্তাদের জন্য, বড় সুখবর। বেশ সোমরাজ। বাংলায় শিল্পে খরা কাটাতে আরও এক পদক্ষেপ। ক্ষতিপূরণের জটিলতা কাটিয়ে টাটাকে ফের বাংলায় বিনিয়োগের আহ্বান জানালো রাজ্য সরকার। মুম্বাই টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন রাজ্য সরকারের প্রতিনিধি।
সেই বৈঠকে টাটাদের বাংলায় ফেরার আহ্বান জানানো হয়েছে। সূত্রের খবর এমনটাই। তাপসদা, সরকারের প্রতিনিধি গেছিল মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করতে, যদি আমাদের একটু জানান। বিষয়টা হলো সব দিক থেকে তো পশ্চিম বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গকে এবং পশ্চিম বাংলার নবপ্রজন্মকে সারে সর্বনাশ করে দিয়ে গেছে মমতা ব্যানার্জি বা তার সরকার। 15 বছরে সিঙ্গুরে না কৃষি হলো না শিল্প হলো। এবার যে 900 কত কোটি টাকা, সেটা তো কোর্টের নির্দেশে 680 কোটি বা এরকম কিছু দিতে হবে। এই সমস্ত বিষয় বা টাটাকে আমরা ফেরাতেও চাই, আনতেও চাই। টাটা কেন, টাটা সহ যারাই অপমানিত হয়েছে, এখান থেকে চলে গেছে, তাদের সকলকেই আমরা আবার পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে চাইছি। কিন্তু টাটার সঙ্গে কথা বলতে আমাদের আধিকারিক গেছিলেন, যে কেস চলছে, যে টাকা আমাদের শুধু তো দেনায় আমরা ডুবে রয়েছি সব দিক থেকে। ওদিকে 8 লক্ষ কোটি, এদিকে টাটাটাকে দিতে হবে টাকা, আরো অনেককে টাকা দিতে হবে। হ্যাঁ, সেই তো ওদিকে হলদিয়া পেট্রোকেম, সেগুলো জানেন আপনারা। তো সেই সমস্ত জিনিসগুলোকে তো আমাদের ঠিকঠাক করতে হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয়, টাটাকে ফেরাতে হবে। শিল্পর ক্ষেত্রে রতন টাটা ছিলেন একটা ফাদার ফিগার। যদি উনি বেঁচে থাকতেন তাহলে আমি তার কাছে গিয়ে তাকে প্রণাম করে পায়ে ধরে তাকে পশ্চিমবাংলার শিল্পের উন্নতির জন্য বা সব পশ্চিমবাংলার নবপ্রজন্মের জন্য তাকে ফিরিয়ে আনতাম। তার মানে এই যে একদিক থেকে যে সমস্যা রয়েছে সরকারের দিক থেকে, সেই সমস্যার সমাধানের জন্য যাওয়া, আর অন্যদিকে টাটাকে ফেরত আনার জন্য প্রথম পদক্ষেপ, তা বলা যেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আশা করছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে? হ্যাঁ হ্যাঁ, we are on it, we are working on it, we are on it. টাটা গোষ্ঠীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য। বাংলায় সরকার পালাবদলের পর এই প্রথম টাটা গোষ্ঠীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসল রাজ্যের শিল্প ও উন্নয়ন দপ্তর। মূলত আলোচনা হয়েছে সিঙ্গুরে কারখানা না করার জন্য ট্রাইব্যুনালের তরফে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল, সেই ক্ষতিপূরণের টাকা নিয়েই আলোচনা করতে মঙ্গলবার এই বৈঠক হয় মুম্বাইতে টাটা গোষ্ঠীর অফিসে বলেই নবান্ন সূত্রে খবর। সেই বৈঠকেও রাজ্যের তরফে টাটাকে আহ্বান জানানো হয় এ রাজ্যে বিনিয়োগের জন্য। মূলত ক্ষতিপূরণের টাকা দেওয়ার বদলে টাটাকে যদি এ রাজ্যেই অন্যত্র জমি দেওয়া যায় যেখানে টাটা বিনিয়োগ করতে আগ্রহী, সেই প্রস্তাব নিয়েও মুম্বাইয়ের এই বৈঠকে আলোচনা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। সব ঠিক থাকলে রাজ্যে খুব শীঘ্রই টাটা গোষ্ঠী আসতে চলেছে, অন্তত এই সম্ভাবনাই তৈরি হয়েছে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হঠাৎ থানায় পুলিশ মন্ত্রী। পুলিশের কাজ খতিয়ে দেখতেই তিনি পৌঁছে গেলেন ওয়াটগঞ্জ থেকে ইকবালপুর। একের পর এক থানায় সারপ্রাইজ ভিজিট, নারী নিরাপত্তায় নজর, মহিলা হেল্প ডেস্কে খোঁজ খবর, খতিয়ে দেখেন ফাইল, ঘুরে দেখেন লকআপ, অর্থাৎ লকআপের পরিস্থিতি কেমন। না শুধু থানায় নয়, দমকলের সদর দফতরেও ভিজিট। কখনো থানা তো কখনো দমকল অফিস। সারপ্রাইজ ভিজিটে খোদ মুখ্যমন্ত্রী। নিজের আওতাধীন একাধিক দপ্তরে সরেজমিনে গিয়ে কাজের হাল হকিকত খতিয়ে দেখলেন শুভেন্দু অধিকারী। থানায় অভিযোগ নেওয়াই হোক কি দমকল অফিসে আগুন লাগার খবর পৌঁছানো থেকে শুরু করে তা নেভানো, সর্বস্তরে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ থেকে দমকল সর্বত্র রিঅ্যাকশন টাইম কমাতে বললেন তিনি। বুধবার দুপুরে নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন 2 থানা ওয়াটগঞ্জ ও ইকবালপুরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানকার সর্বস্তরের পুলিশ কর্মীর সঙ্গে কথা বলেন। তখন প্রায় দুপুর 1টা। কাউকে আগে ভাগে কিছু না জানিয়ে এদিন প্রথমেই ওয়াটগঞ্জ থানায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী নিগ্রহ রুখতে ইতিমধ্যেই পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নারী নির্যাতনের পুরনো সব কেস আবার খোলা হবে বলেও কড়া বার্তা দিয়েছেন। আজকেই বলে গেছি,
যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশু কন্যা হয় পস্কো লাগান, ছাড়া হবে না কাউকে। ওয়াটগঞ্জ থানায় পৌঁছে এদিন প্রথমেই মহিলা হেল্প ডেস্কে যান শুভেন্দু অধিকারী। খতিয়ে দেখেন রেজিস্টার বুক, কত অভিযোগ জমা পড়েছে জানতে চান। থানায় হঠাৎ মুখ্যমন্ত্রীকে দেখে কিছুটা হকচকিয়ে যান পুলিশ কর্মীরা। তাঁদেরই কয়েকজন এগিয়ে এসে কিভাবে কাজ হচ্ছে তা বোঝাতে থাকেন। এরপর ওয়াটগঞ্জ থানা ডিউটি অফিসারের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান সামগ্রিকভাবে কত অভিযোগ জমা পড়েছে, কিভাবে কাজ হচ্ছে, থানায় কতজন কর্মী আছেন। ওয়াটগঞ্জ থানার অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন করেন লক আপও। প্রায় 15 মিনিট ওয়াটগঞ্জ থানায় থেকে দুপুর 1:15 নাগাদ 2 কিলোমিটার দূরের ইকবালপুর থানায় আচমকা পরিদর্শনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানেও মহিলা হেল্প ডেস্ক কিভাবে কাজ করছে তা পুলিশ কর্মীদের থেকে জেনে নেন তিনি। নিজেই খতিয়ে দেখলেন ফাইলপত্র, কত অভিযোগ জমা পড়েছে, কারা রাউন্ডে আছেন, কিভাবে কাজ হচ্ছে ইকবালপুর থানার পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। প্রায় 10 মিনিট ইকবালপুর থানায় থেকে দুপুর 1:30 নাগাদ মুখ্যমন্ত্রী শীর্ষ কর্তাদের কাউকে কিছু না জানিয়ে শটান চলে যান দমকলের সদর দপ্তরে। ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের অফিসে তখন সবাই অবাক। দমকলের সদর দপ্তরে প্রথমেই কন্ট্রোল রুমে চলে যান মুখ্যমন্ত্রী। আগুন লাগার প্রথম খবর পাওয়া থেকে উদ্ধার কাজ শুরুর মধ্যে রিঅ্যাকশন টাইম কত জানতে চান তিনি। ভবিষ্যতে তা আরো কমানোর উপর জোর দেন। চলে গেছে, আপনি কিসে খবর পেলেন? আপনার এমনি নর্মাল কলে না কন্ট্রোল রুমে? গাড়ি কখন বেরোলো, ওখানে পৌঁছালেন তখন? সর্বত্র ফায়ার অডিট ঠিকঠাক করা হচ্ছে কিনা সে বিষয়ে ডিজি ফায়ার ও দমকল সচিবের থেকে বিস্তারিত তথ্য জানতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যেদিন হঠাৎ থানা ও দমকল অফিসের সরেজমিনে পৌঁছে গেলেন, সেদিনই কলকাতা মেডিকেলের বিভিন্ন ব্লকের সরেজমিনে পরিদর্শনে দেখা গেল স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়কে। এই সারপ্রাইজ ভিজিট ঘিরে চর্চাও তুঙ্গে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর। নিউজ 18 বাংলা। অতীতে যেমন রাজা মহারাজারা ছদ্মবেশে তারা খোঁজ খবর নিতে বেরিয়ে পড়তেন, দেশের দশের খোঁজ খবর নিতে, ঠিক এমনই আজ থানায় থানায় দেখা গেল শুভেন্দু অধিকারীকে এবং একই সঙ্গে দমকলের সদর দফতর। আচ্ছা, রাজা মহারাজারা কেন বেরোতেন ছদ্মবেশে খোঁজ খবর নিতে? কিভাবে কাজ হচ্ছে, দেশের দশের কি কাজ করছে যে সমস্ত এমার্জেন্সি বিভাগ রয়েছে, এবং একই সঙ্গে আজ আমরা যদি একটু দেখি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি থানায় থানায় গেলেন, থানায় থানায় সারপ্রাইজ ভিজিট এবং দেখলেন ফাইল, নথিপত্র থেকে লকআপের অবস্থা সব নিজেই খতিয়ে দেখলেন। তিনি চলে গেলেন দমকলের সদর দপ্তরে। 2 এমার্জেন্সি সার্ভিসের মেকানিজম থেকে খোল নলচে খতিয়ে দেখতেই কেন নিজেই দৌড়ে গেলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী? ওয়াকিবহল মহলের ধারণা এর মধ্যেও রয়েছে প্রচ্ছন্ন অথচ স্পষ্ট বার্তা। রাজকার্যে প্রচলিত প্রবাদ হলো রাজা কর্ণেন পশ্যতি, অর্থাৎ রাজা কান দিয়ে দেখেন। কিন্তু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে অতীতে রাজা সম্রাটরা অনেক সময় ছদ্মবেশে রাস্তায় নামতেন, খোঁজ নিতেন দেশের ও দশের অবস্থার। রাজতন্ত্র গেছে অনেক দিন, এসেছে গণতন্ত্র, কিন্তু প্রশাসনের কলকবজা যাচাই করতে প্রশাসনিক প্রধানের সরেজমিনে পরিদর্শনের রেওয়াজ আজও রয়ে গেছে। আবার এই প্রশ্নও অনেকে তুলছেন, আজকের দিনে এত প্রযুক্তি থাকতে মুখ্যমন্ত্রীকে নিজেকে গিয়ে পরিস্থিতি যাচাই করতে হবে কেন? বিগত তৃণমূল সরকারের 15 বছরের জামানায় পুলিশের একটা বড় অংশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে বারবার। সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা এই সারপ্রাইজ ভিজিটের মধ্যে দিয়ে একসঙ্গে দুটো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
কর্মীদের পাশে থেকে তাদের মনোবল বাড়ানো, একই সঙ্গে বুঝিয়ে দেওয়া কাজে ঢিলেমিঢিলে চলবে না। সরাসরি মুখ্যমন্ত্রী নজর রাখছেন, যখন তখন তিনি থানাতেও চলে আসতে পারেন। অন্য মন্ত্রীদেরও বুঝিয়ে দিলেন পথে নেমে কাজ করতে হবে, অফিসে অফিসে ঘুরতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী হসপিটাল যাচ্ছেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বটে, তিনি সব জায়গায় যাচ্ছেন। সেজন্য গিমিক নয়, আমরা চাই গোড়ার থেকে সমস্যার সমাধান হোক। তৃণমূল জমানায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করার অভিযোগ ভুরি ভুরি, এমনকি পুলিশ মাফিয়া প্রমোটার আঁতাতে তোলাবাজির চক্র চালানোর অভিযোগ পর্যন্ত উঠেছে। রাজনীতি, অপরাধ, প্রশাসন, অনেকে বলেন গত 15 বছরে সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। হয়তো সেই কারণেই পুলিশ প্রশাসনে ঝাঁকুনি দিতে আসরে খোদ পুলিশ মন্ত্রী। নিউজ 18 বাংলা। কথা রাখল সরকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্কুলের ইচ্ছে পূরণ। ভবানীপুরে মেট্রো ইনস্টিটিউশন সংস্কারের কাজ শুরু। এই স্কুলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিদ্যালয় বা বিদ্যা মন্দিরকে আমরা এই 125 বর্ষে এমন ভাবে তাকে সাজাবো, পুনর্গঠন করব, তার রিনোভেশন করব। বিদ্যালয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছি PM শ্রীতে যাতে এটি অন্তর্ভুক্ত হয়। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রীর ঘোষণা। সেই মতো ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনকে ঢেলে সাজানোর কাজ শুরু, চলছে সংস্কার। বাইরের দেয়ালটা মুখ্যমন্ত্রী আসবেন বলে তৎকালীন খুব যুদ্ধকালীন ভিত্তিতে 1 কোট হয়েছিল আউটসাইড, একটা দিক। তো সেই যেগুলো প্যাচ ওয়ার্ক আছে সেগুলো হয়ে আরও 1 কোট রং হওয়ার কথা, ওয়েদার কোট। এবং আমাদের হরিশ পার্কের দিকের দেয়ালটা রং হয়নি, ওখানেও কিছু রিপেয়ারিংয়ের ব্যাপার আছে। এবং ভেতরের যে বাউন্ডারি ওয়াল, ওটার অবস্থাও খারাপ। এগুলো পুরসভা থেকে কাজ হচ্ছে অলরেডি, একদম পূর্ণাঙ্গ গতিতে কাজ চলছে। 16A বলরাম বোস ঘাট রোড, কেয়ার অফ ভবানীপুর। এখানেই মিত্র ইনস্টিটিউশন, 100 বর্ষেরও বেশি প্রাচীন। অনেকে বলেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির ভবিষ্যতের হাতেখড়ি যে স্কুল থেকে, সেটাই এই মিত্র ইনস্টিটিউশন। প্রধান শিক্ষকের ঘরে জল করছে বাবা ছেলের ছবি। বাবা আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস জুড়ে শ্যামাপ্রসাদের স্মৃতি। 1905 সালে স্কুলটি তৈরি হয়। 1917 সালে এখান থেকে ম্যাট্রিক পাশ করেন শ্যামাপ্রসাদ। মেধাবী শ্যামাপ্রসাদ ম্যাট্রিকের দুর্দান্ত ফল করায় 10 টাকা স্কলারশিপও পান। স্কুল কর্তৃপক্ষ দাবি করে আগের সরকারের আমলে সেভাবে সহযোগিতা মেলেনি। বদলের বাংলায় তারা আবেদন জানান কেন্দ্রীয় সরকারের PM শ্রী তকমার জন্য। সেই আবেদনে সাড়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই কাজ শুরু। নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমরা আপ্লুত। টোটাল যদি ইনফ্রাস্ট্রাকচারের একটা উন্নতি সাধন হয়, ইনক্লুডিং টয়লেট ব্লক, আমরা আশা করছি আগামী দিনে আমাদের যে এককালের মিত্র যে গৌরব, এখনো নামি স্কুল, 1000-এর উপর ছাত্র নিয়ে আমরা গর্বিত মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর, কিন্তু প্রথম সারির স্কুল যে রেজাল্টের ক্ষেত্রে, সেইটা আশা করছি আমরা খুব শীঘ্রই ফিরে পেতে পারবো আর কি, আশা করছি। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন যা প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে। 1917 সালে এই স্কুল থেকেই ম্যাট্রিক পাশ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং এই স্কুলের দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হচ্ছিল না এমনটাই অভিযোগ। তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই স্কুলের দায়িত্ব নেন। তিনি বলেন রাজ্য সরকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। এরপর কাজ শুরু হয় কলকাতা পুরসভার তরফে। স্কুলের কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে যে গৌরব এর আগে ছিল মিত্র ইনস্টিটিউশনের, সেই গৌরব তারা ফিরে পাবেন। ক্যামেরায় কুণালের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।